নির্মাণ রসায়ন, powered by Asian Paints in association with CSRM. নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটি স্থাপনা কিংবা প্রকল্প নির্মাণের পেছনের নানা স্বপ্ন ও গল্প নিয়ে আমাদের এই আয়োজন। সবারই স্বপ্ন থাকে নিজের একটি ফ্ল্যাট কিংবা বাড়ির। সাধ্যের মধ্যে নিজের বাড়িটি গড়তে ইদানিংকালে একটি ধারণা খুব জনপ্রিয় হয়েছে। কয়েকজন মিলে একটি জমি কিনে সম্মিলিত উদ্যোগে সেখানে ভবন তৈরি করছেন, যার মাধ্যমে রচিত হচ্ছে স্বপ্ন পূরণের গল্প। আজ আমরা তেমনই একটি গল্প জানবো নির্মাণ হালচালের। যৌথ প্রজেক্টের আইডিয়া ঢাকা শহরে গত প্রায় 5-7 বছরের বলা যায়। অনেকেই এরকম আছেন যে তারা কোনো ব্যবসায়ী না, বা তারা ফিউচারে এটাকে পেশা হিসেবেও নিতে চান না, কিন্তু শুধু নিজের ফ্ল্যাটটা নিজে করবেন এই জন্য নিজেরা গ্রুপ করে একটা জমি কিনে নিজেরা বিল্ডিং করে। প্রথম আমরা এইদিকে যখন আসি এসে দেখি যে সবাই মিলে এরকমভাবে বিল্ডিং করছে, তখন হঠাৎ করে আমাদের টিচারদের মধ্য থেকেই কেউ কেউ বলতে লাগলো যে আমরা যৌথভাবে একটা উদ্যোগ নেই, নিজেদের মধ্যে ফ্রেন্ডদের মাধ্যমে কিছু শেয়ার কালেক্ট করে তারপরে আমরা নিজেরা কাজটা করি। কমিউনিটি থাকে যে আমার মানে পরিচিত লোকদের মাধ্যমে আমরা এটা নিলাম, 10 জন ফ্রেন্ড বা 20 জন ফ্রেন্ড মিলে থাকলাম। ডেভেলপার সেক্টরের একজন মানুষের কিছু সন্দেহ সংশয় থাকে, এই সন্দেহ সংশয়টা সে মনে করে যে এই যৌথভাবে যদি বিল্ডিং তৈরি করা যায় সেখানে থাকে না। তো শুরুতেই জমির রেজিস্ট্রেশনটা পেয়ে যাচ্ছি, মানে আমি লিগ্যালি এটার মালিক হয়ে যাচ্ছি। তো শেয়ার বিল্ডিংয়ে আমি হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো ডিসিশন নিতে পারতেছি, কোনটা দিব, কোন কোয়ালিটির দিব, এটা আমি ডিসিশন নিতে পারতেছি আর কি। যখন যতটুকু কাজ হচ্ছে বিল্ডিংয়ের, সে তখন ততটুকু তাকে বিনিয়োগ করতে হচ্ছে। তার মানে সে কোনো টাকা কাউকে কারো পকেটে দিয়ে বসে থাকতেছে না। প্রথম ল্যান্ডিংয়ে প্রথম দিকে হয়তো কিছু টাকা দিতে হচ্ছে ল্যান্ড পারপাস, এরপরে কিছুদিন অপেক্ষা করে কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়, যার জন্য টাকার চাপটা এতটা নেই। তারপরে ওইখানে একটা কমিটি হয়, যে একটা পারচেস কমিটি হয়, একটা অডিট কমিটি হয়, সেই অডিট কমিটি সেই পারচেস কমিটির কার্যবিধি তারা অডিট করবে। একটা কনস্ট্রাকশন কমিটি হয় আর কি, যে তারা কনস্ট্রাকশনের দেখভাল করবে আর কি। তার কনস্ট্রাকশন কস্টটা প্রায় 30 থেকে 40% পর্যন্ত সেভ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে এই যৌথভাবে বিল্ডিংয়ের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে এত দ্রুত জনপ্রিয় হতে সাহায্য করছে। যারা বিল্ডিং করছেন এরা যেহেতু স্বাভাবিকভাবেই এক্সপিরিয়েন্সড হওয়ার কথা না, তারা কিছু সমস্যার সম্মুখীন ডেফিনেটলি হন। তাদের সাথে এক্সপিরিয়েন্স কাউকে তারা নিয়ে যদি কাজটা করেন, তাহলে এই সমস্যাটা তাদের একটা সম্মুখীন হতে কম হবে। এই ক্ষেত্রে প্রচুর লেবার ওরিয়েন্টেড কাজ, এবং বিভিন্ন সেক্টরের বিভিন্ন কন্ট্রাক্টর আছে, বিভিন্ন ম্যাটেরিয়াল কিনতে হয়, প্রচুর ধরনের ডিলিংস আছে এখানে। তো এই ডিলিংসগুলো যারা নিয়মিত করে, তারা যেই ইফিশিয়েন্টলি ডিলিংসটা করবে, একজন মানুষ নতুন করে একটা বিল্ডিং করতে এসে তো আসলে সেই ইফিসিয়েন্সি দিয়ে কাজটা করতে পারবে না। অনেকজন শেয়ার হোল্ডার, ডেভেলপার সিস্টেমে হলে ডেভেলপার যা বলবে তাই, বাট এখানে 76 জনের বা 20 জন বলি বা 30 জন বলি, নানা জনের নানা মত। অনেক সময় দেখা যায় যে না, আমার তো এই সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না, তা আমি এই সিদ্ধান্ত নিতে যাই। অনেক সময় কিছু সিদ্ধান্ত গ্রুপে ভাগ হয়ে যায়, তখন বিল্ডিং করাটা একটু কষ্টকর হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কোনো শেয়ার হোল্ডার টাকা দিতে পারতেছে না, তখন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কস্টটা টেনে নিয়ে যাওয়াটা একটু কষ্টকর হয়। সেই ক্ষেত্রে আমরা কমন কাজগুলো আগে করে ফেলি, আর যেটা তার ভেতরের কাজ, সেই ভেতরের কাজটা আমরা তাকে পরে করতে বলি, যার টাকার সমস্যা আছে। তো ভেতরের কাজ করতে গেলে তো একটা বিল্ডিংয়ের প্রায় 40%-এর মতো টাকা ভেতরের কাজে লেগে যায়, 30-40%। তো সেই টাকাটা সে যদি পরে খরচ করে,
তাহলে বাকি কেউ এফেক্টেড হয় না, বিল্ডিংটা তৈরি হয়ে যায়। কারণ আমরা যে মাল ম্যাটেরিয়ালস এখানে ইউজ করেছি, যেখানে যেটা ইঞ্জিনিয়ার সাজেস্ট করেছেন, যেটা লিখিতভাবে ডিক্লেয়ার দিয়েছেন যে এই সিমেন্ট বা এই এত সুতার রড, এতগুলো রড লাগবে, ঠিক 100% সেটা মেনটেন করা হয়েছে। যেহেতু জমি কেনার সময় তো আসলে আর ডিমার্কেশন ছিল না যে কোনটা কার ফ্ল্যাট, এটা তো বোঝা মুশকিল। তো তখন আমরা একটা লটারি সিস্টেম করা হয়, যখন ছাদ হয়ে যায় ওই লটারিতে যে ফ্ল্যাট পাবে সেটা নির্ধারণ হয়। নির্ধারণ হওয়ার পরে একটা শরিকানা দলিল হয় যে ডিমার্কেশন। এইভাবে যারা বিল্ডিং করেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সকল প্রকার ডিসিশন মেকিংয়েই আসলে ভূমিকা রাখেন, এবং ভূমিকা রাখেন বলেই বিল্ডিংটা তার নিজের মনে হয় যে আমি আমার বিল্ডিংয়ে আমি নিজের ডিসিশনে আমি বিল্ডিং করছি। নগরে মানুষের চাপ বাড়ছে, প্রতিদিন বাড়ছে জনঘনত্ব। এই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন অল্প জায়গায় অনেক বেশি মানুষের আবাসন। তবে তা কেবল ইট পাথরে বন্দি দেয়াল হলেই চলবে না, সেখানে থাকতে হবে সবুজের আচ্ছাদন, ব্যবস্থা থাকতে হবে আলো বাতাসের নির্বিঘ্নে চলাচলের। স্থপতি কি চাইলেই পারেন এমন মানবিক সমাধান সাজাতে? কানাডার মন্ট্রিলের সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত এই স্থাপনাটির নাম হ্যাবিটেট 67। লম্বা আকৃতির একটি জমিতে খোলামেলা জায়গা রেখে একই সঙ্গে অনেক মানুষের আবাসন নির্মাণের উল্লেখযোগ্য উদাহরণ এটি। বিখ্যাত স্থপতি মোশে স্যাফদি 1967 সালে মন্ট্রিলের একটি প্রদর্শনীতে হ্যাবিটেট 67-এর নকশা উপস্থাপন করেন। 365টি প্রি ফ্যাব্রিকেটেড মডিউলার কংক্রিটের ব্লক মিলে এই স্থাপনাটি তৈরি হয়েছে। 12 তলা বিশিষ্ট এই স্থাপনার প্রতিটি ব্লককে ধরে রাখা হয়েছে টেনশন রড এবং কেবলের মাধ্যমে সাসপেনশন সিস্টেমে। বিভিন্ন উচ্চতায় ওয়াকওয়ের মাধ্যমে ব্লকগুলো সংযুক্ত। সব মিলিয়ে 158টি পরিবার সেখানে বসবাস করতে পারে। সবার ঘরের ভেতরে নির্বিঘ্নে চলাচল করে প্রাকৃতিক আলো বাতাস। এছাড়া রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। প্রত্যেক অ্যাপার্টমেন্টের সঙ্গে আলাদা বাগান রয়েছে, স্থাপত্যের ভাষায় যাকে বলা হয় মাল্টি লেভেল গার্ডেন টেরাস। স্থপতি মোশে স্যাফদি চেয়েছিলেন নগর জীবনের অন্যান্য উন্নত সুযোগ সুবিধার পাশাপাশি মানুষের বসবাসের ব্যবস্থাও যেন সুপরিবেশে হয়। উচ্চ জনসংখ্যা কিংবা ঘনবসতি যেন সেখানে বাধা না হয়ে দাঁড়ায়, এমন ধারণা এখন বিশ্বব্যাপী অনুসরণ করা হচ্ছে। হ্যাবিটেট 67 দেখে মনে হয় আমাদের দেশের নগরের প্রেক্ষাপটে আমরা আমাদের জায়গাগুলোকে যথোপযুক্ত উপায়ে ব্যবহার করতে পারছি না। কারণ আমরা যখন প্লট ভিত্তিক উন্নয়ন করছি তখন কিন্তু প্রতিটি বিল্ডিং এক একটি বাউন্ডারি দেয়ালের ভেতর সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তার নিজস্ব সেটব্যাক, তার ফার, এই সমস্ত নিয়ম কানুনের ফলে কিছু নেগেটিভ স্পেস তৈরি হচ্ছে। সেটি না করে যদি আমরা অনেকগুলো জমিকে একত্রিত করে কমিউনিটি হাউজিং নির্মাণ করতাম, সেখানে কিন্তু মানুষের দম ফেলার একটা জায়গা তৈরি হতো, কিছু সবুজের আচ্ছাদন তৈরি হতো, গাছপালা লাগানো যেত, বাগান তৈরি হতো এবং একসঙ্গে আরো অনেক বেশি মানুষের আবাসন নিশ্চিত করা সম্ভব হতো। আমাদের দেশের আবহাওয়াতে ছাদে আমরা দুই ধরনের সমস্যা বেশি দেখে থাকি। একদম উপরের ফ্লোরে যারা থাকে তারা এই গরমের দিনে প্রচুর গরম অনুভব করে, আবার হচ্ছে বর্ষার দিনে দেখে যে উপর থেকে ড্যাম্প ধরে গেছে, ছাদ চুয়ে চুয়ে পানি চলে আসছে। এই গরম আর ড্যাম্প হচ্ছে গিয়ে ছাদের সবচেয়ে বড় দুটি সমস্যা। এই সমস্যার সমাধানে ছাদে আমরা অনেক আগে থেকেই করে আসতাম জল ছাদ। প্রচুর লেবারিয়াস একটা ওয়ার্ক, যেখানে আর কি তারা প্রচুর কষ্ট করত, কিন্তু আনফর্চুনেটলি একটা নির্দিষ্ট সময় পরে যেই তার যে কার্যকারিতা সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এই সমস্যার সমাধানেই আমরা এশিয়ান পেইন্টস নিয়ে এসেছি স্মার্ট কেয়ার ড্যাম্পপ্রুফ ফাইবার টেক, যেটা আপনার ছাদে দিবে ওয়াটারপ্রুফিং, একই সাথে তাপমাত্রা কমাবে ছাদের প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি সাথে পাচ্ছেন হচ্ছে 8 বছরের ওয়ারেন্টি।
সো যেহেতু এটা একদম ওয়াটারপ্রুফ করে দিচ্ছে, অর্থাৎ পানিটার ভেতরে ঢুকছে না, কাজে ওই যে ড্যাম চুয়ে চুয়ে পড়ার যে ব্যাপারটা সেটার এখানে আসতেছে না। আর গরমের দিনে এই যে গরম লাগে প্রচণ্ড বেশি, সেই গরমটাও কিন্তু এখন আর আপনারা অতটা বেশি অনুভূত করবেন না। তো সব মিলিয়ে আপনারা কিন্তু এখানে একটা খুব ভালো একটা সলিউশন পাচ্ছেন। এবং আরও একটা যেটা ব্যাপার, আমরা যখনই ছাদের ডিজাইন করি, তো ছাদের ডিজাইনের জন্য কিন্তু আমরা একটা নির্দিষ্ট লোড ধরে ক্যালকুলেশনটা করা হয়। যখন আমরা জল ছাদ বা টাইলস যখন করতে যাই, সেখানে কিন্তু আমাদের প্রায় 33% মতো লোড ক্যালকুলেশন বেশি ধরতে হয়। ফলে ছাদে যে আমরা যেটা রড বলি বা রিবার বলি, সেটা কিন্তু বেশি দিতে হয়। বাট ড্যামপ্রুফ ফাইবারটাকে আমরা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু ছাদে আর আলাদাভাবে কোনো ওজন আসতেছে না। ফলে সেই অ্যাডিশনাল লোড ধরার ঝামেলাটা নেই, যেটা কিন্তু একই সাথে আপনার খরচও কমাচ্ছে। এই সব মিলিয়ে কিন্তু ড্যামপ্রুফ ফাইবার টেক আপনার ছাদের যে সুরক্ষা, সেটার জন্য একদম বেস্ট সলিউশন হিসেবে এই নতুন অ্যাডভান্স টেকনোলজিটা আপনাকে সাপোর্ট করবে। স্মার্টক্যাট ড্যামপ্রুফ ফাইবার টেকের প্রয়োগ পদ্ধতিটা খুবই সহজ। প্রথমে হচ্ছে আমরা আমাদের এই যে পুরো ছাদ যেটা আছে, ছাদটাকে পরিষ্কার করে নিব এবং স্লোপিংটা মেনটেন করব, যেন কোথাও পানি জমে না থাকে। তারপর আমরা আমাদের পুরো জায়গাটা স্কেলিং করব, যেন আমরা প্রপারলি তার কভারেজটা মেনটেন করতে পারি। এরপর আমরা আমাদের ড্যামপ্রুফ ফাইবার টেকের প্রথম কোট প্রয়োগ করি। এ সময় আমরা 30% পানি দিয়ে স্মার্টকেয়ার ড্যামপ্রুফ ফাইবার টেকে ডাইলুট করে নিই। 4 থেকে 6 ঘন্টা এটাকে আমরা শুকাই। তারপর আমরা ড্যামপ্রুফ ফাইবার টেকে দ্বিতীয় কোটটা প্রয়োগ করি। দ্বিতীয় কোট প্রয়োগের সময় আমরা কোনো ধরনের পানি মিশাই না। আবার দ্বিতীয় কোট প্রয়োগ করা শেষ হলে 4 থেকে 6 ঘন্টা ধরে এটাকে আমরা ড্রাইং টাইম দিই। এরপর আমরা আমাদের ড্যামপ্রুফ ফাইবার টেকের থার্ড কোট এবং লাস্ট কোটটা প্রয়োগ করি। এই সময় কোনো ধরনের পানি মিশাই না। শেষ। এই হচ্ছে আমাদের ড্যামপ্রুফ ফাইবার টেকের ইজি অ্যাপ্লিকেশন পদ্ধতি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। Powered by Asian Paints in association with CSRM. স্থাপনা নির্মাণের ক্ষেত্রে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সার্বক্ষণিক তত্ত্বাবধান কেন জরুরি, তা আমরা জানতে চেয়েছিলাম একজন অভিজ্ঞ পুরকৌশলীর কাছে। তো আমাদের ক্যারিয়ারে এরকম আমরা দেখেছি যে মানে আমাদের কাছ থেকে ডিজাইন দিল, কিন্তু আমাদেরকে আর ডাকে না। তো এতে হয় কি, যেমন ধরেন ডিজাইনে অনেক কিছু আমরা কিন্তু হচ্ছে ইনকর্পোরেট করতে পারি না। তো ওই জিনিসটা অনেক সময় দেখা যায় হচ্ছে সাইটে গিয়েও আমাদের মেনটেন করতে হয়। আর মানে ডিজাইন এবং কনস্ট্রাকশন হচ্ছে যে আমি যদি চেন্নাই থেকে ট্রিটমেন্ট নিলাম, আমি একজন ভালো একজন ডাক্তার দেখালাম, কিন্তু আমি তার যে প্রেসক্রিপশনটা আমি হচ্ছে ফলো করলাম না, তাহলে কি হবে? মানে রোগী মানে যতই ভালো ডাক্তার দেখায়, কিন্তু তার মানে অসুখটা ভালো হবে না। তো আমাদের ডিজাইনের হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে মানে একদম প্রপারভাবে ইমপ্লিমেন্টেশন হতে হবে। এই জন্য সাইট ইঞ্জিনিয়ার রাখতে হবে, কারণ ওই সাইট ইঞ্জিনিয়ার হচ্ছে সে ওই লেবারদের সাথে কমিউনিকেট করে ডিজাইন ওয়াইজ সে ওই মানে ড্রয়িং ওয়াইজ সে হচ্ছে কনস্ট্রাকশনটাকে আগিয়ে নেবে। তো সে যখন আটকে যাবে তখন আমাদের সাথে কথা বলবে। এবং কি আমাদের হচ্ছে মাসিক একটা ভিজিট অবশ্যই রাখা উচিত, এটা স্ট্রাকচার সেফটির জন্য। মানুষ এখন বেডরুম তৈরি করতে যে টাকা খরচ করে, তাতে বেশি খরচ হচ্ছে আপনার বাথরুমে। প্রথমে একটা বাথরুম তৈরি করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হলো একটা টাইলস লাগানোর আগে যেটা দরকার, সেটা হলো শাওয়ার মিক্সচার। ঘড়ির মধ্যে একটা প্রোডাকশন হচ্ছে থাইল্যান্ডের, একটা হচ্ছে আপনার জার্মান। থাইল্যান্ড সিরিজটা ইকোনমি, আর জার্মান যেটা সেটা হলো আপনার অরিজিনাল জার্মান থেকে এক্সপেন্সিভ। সেক্ষেত্রে আপনার প্রথমে যে জিনিসটা লাগে সেটা হলো শাওয়ার মিক্সচার। এগুলোর মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে। ইজিলি আপনি উপরে লিভারটা ওঠালেন, আপনার নিচে পানি পড়তেছে, ডান দিকে গরম, বাম দিকে ঠান্ডা, ইজি টু মুভ। এই ক্যাটাগরির পর যে ভার্সনটা আসছে নতুন,
স্টিক প্যানেল যেটাকে বলে, যেটা আমরা আগে শাওয়ার মিক্সচারটা আপনাকে ওয়াল কেটে লাগাতে হতো। ইন ফিউচার যদি কোনো সময় এটা আপনার নষ্ট হতো তাহলে এটা ঠিক করাটা একটু ক্রিটিক্যাল ছিল। সেই জিনিসটাকে ইজি করে নিয়ে আসছে এখন এই সিস্টেমটা, যেটা কিনা ফুল অপশনটুকু আপনার বাইরে থাকছে। ইন ফিউচার 10 বছর 20 বছর পর যদি কোনো সময় কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার টাইলস ভাঙতে হবে না। শাওয়ার মিক্সচারের পরে যে ব্যাপারটা দাঁড়ায় তারপরে দাঁড়াচ্ছে আপনার কমোড। বাথরুম ওয়াইজ আমার কমোডটা কি ছোট দরকার কি না বড় দরকার, কি রকম হওয়া দরকার, তার উপর ডিপেন্ড করে আপনি কমোডগুলোকে আপনি সিলেকশন করতে। আমাদের অনেক ভ্যারিয়েশন আছে। এই মডেলটা খুব একদম নতুন মডেল আসছে, যেটা কিনা আপনার বসে অনেক কমফোর্টেবল। তারপর আবার এটা পানির যে ফ্লাশিং সিস্টেমটা টর্নেডোর মতো উপর থেকে ঘুরে ঘুরে পানি আসবে, দেন চলে যাবে, আবার এক্সট্রা যদি কোনো ময়লা থাকে এক্সট্রা ফ্লাশ করে দিবে। তাতে কি হচ্ছে আপনার ময়লা থাকার কোনো অপশন নাই এবং ইজি টু ক্লিন। পানি স্ক্যাচ পড়বে না, পানির দাগ পড়বে না। আমার ঘরে 17,000 টাকা থেকে স্টার্টিং, এর হলো আপনার বিদেশি, ঠিক আছে। তারপর এখন স্টেপ বাই স্টেপ 25,000, 30,000, 35,000, 1,50,000 যেভাবে আপনি চান সেরকম ক্যাটাগরি ইনশাআল্লাহ এখানে দেওয়া আছে আর কি। আমরা তো সবসময় দেখি যে এটা পিছনে একটা রিজার্ভ ট্যাঙ্ক থাকে সবসময়, এখান থেকে ফ্লাশ করলে তারপর পানিটা এখানে আসে। কিন্তু আমরা এখানে একটা কমোড নিয়ে আসছি, যে কমোডটা কিনা আপনার পিছনে কোনো রিজার্ভ ট্যাঙ্ক নেই। তাতে কি হলো আপনার ফিটিং যে একটা মাথার মধ্যে একটা জটিলতা ছিল যে ফিটিংটা নষ্ট হয়ে যাবে পাবো কিনা, সেই জটিলতাটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। যে কানেকশন পাইপটা থাকে সেই পাইপটার সাথে কানেক্টিং করে দিলেই ইজিলিতে আপনার যখন ফ্লাশিং করা দরকার ওই অনুযায়ী পানি ভরে ফ্লাশ করে আপনার ক্লিন করে দিবে। তো ইন কেস দেখা যাচ্ছে আমার হাতটা আমি ফ্লাশ করতে পারছি না, তখন সেটার পায়ে একটা অপশন দেওয়া আছে যেটা ইজি টু ফ্লাশ। আগে যে ট্রেডিশনাল যে একটা নিচে পা থাকতো বেশি ইউজ করতাম, এটা এখন আর সাধারণত মানুষ ইউজ করতেছে না। সেটার পরিবর্তে আসছে এইরকম বেসিন, সেটাকে বলে আপনার টপ বেসিন বা আর্ট বেসিন, যেভাবে বলে না। এগুলো বিভিন্ন কালার ভ্যারিয়েশন বিভিন্ন সাইজের আসছে, আপনার বাথরুমের লুকটাকে অনেক এক্সক্লুসিভ করে নিয়ে আসতেছে। এগুলো আপনার 7,500, 9,500, 12,000, 21,000, ইটস ডিপেন্ড। যার বাথরুমটা ছোট কিন্তু সে একটা সুন্দর কিছু লাগাতে চাচ্ছে, কি করবে? সেক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে কোনো স্ল্যাপের কোনো দরকার হয় না, শুধু বেসিনটা নিয়ে জাস্ট হ্যাং করে দিলে হয়। এবং কি হয় সেক্ষেত্রে নিচে জায়গাটা ফাঁকা থাকে, তাহলে আপনার বাথরুমটা আপনার অনেক বড় দেখায় এবং পরিষ্কার করতে খুব ইজি। সেম থিং এই কনসেপ্ট নিয়ে আবার কমোডও আসছে, ওয়াল হ্যাং কমোড। এই যে ফ্রেমটা দেখতেছেন আপনার ব্লু কালার যে ফ্রেমটা, এই ফুল ফ্রেমটাই থাকবে আপনার টাইলসের ভিতরে, শুধু দেখা যাবে আপনার এই কমোডটুকু আর এই ফ্লাশারটা। তাতে কি হচ্ছে আপনার অনেক বাথরুমের ভিতর আপনার অনেক কম জায়গা লাগতেছে এবং নিচে জায়গাটা দেখেন ফাঁকা। দুইটা মডেল, একটা স্কোয়ার শেপ একটা রাউন্ড শেপ। তো মানুষ ডাইনিং স্পেসে ইউজ করে। হ্যাঁ, আগে তো অনেকে সিঙ্গেল মার্বেল বেসিন সিঙ্গেল টপ ছিল, এখন আবার একটা ট্রেন আসছে যে আপনার একই সাথে আপনার দুইটা বেসিন থাকবে। ডাইনিং স্পেসের জন্য এটা স্পেশালি মানুষ ইউজ করে। তাতে কিনা আপনার মানুষ আপনার মাস্টার বেতে কিন্তু কেউ যায় না। আপনার পরিবারের গেস্টরা আশেপাশে যে গেস্টরা আসে যখন আসে হাত ধোয়ার জন্য যে জায়গাটা ইউজ করে সেই জায়গাটা একটু এক্সক্লুসিভ হওয়ার জন্য মানুষ এই বেসিনগুলোকেই সেভাবে কেনাকাটা করে, যাতে আপনি এখানে পরিবেশ আপনার যে রুচিটা সেখানে বের হয় আর কি। এটা হলো উড এবং মার্বেল, এটা দাম পড়বে আপনার 95,000, ঠিক আছে। আর এটা প্রাইস পড়তেছে আপনার 2,70,000 টাকা। একটা বাসার গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা বাথরুম। সে বাথরুমটাকে সাজানোর জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য এবং সেটা সর্বোত্তম সার্ভিস দেওয়ার জন্য আমরা আপনার পাশে আছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের নির্মাণ রসায়ন। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও আমন্ত্রণ। Powered by Asian Paints in association with CSRM.